কথা বলুন, 10,000 টাকা ক্যাপিটালে মান্থলি কত প্রফিট বেরোয়? একদম বাস্তবে প্রফিট ধরুন না পার ডে 3,000 না পার ডে কথা পার বলছি। ডে 2,500 করে ধরুন না, 2,500 1,500 পার ডে ধরবোই না, পার ডে ধরবোই না। লস আপনি আমাকে বলুন মান্থলি কত বেরোয়? 20 দিন পর আপনার মান্থলি সবকিছু লস ফস নিয়ে 26-27 হাজার বেরোয়। আচ্ছা, এখানে অঙ্কে ভালো আছে নির্মল, ব্যাংকে চাকরি করে। নির্মল, দাদা কিছু বলার নেই। ক্যাপিটালে 26,000 টাকা প্রফিট, পার্সেন্টেজ কত? 260%। 260% তো দাদা জানে। অপশন মানে কিছু আরে বলার নেই অপশন দাদা আমার। কি করে সেটা তোমার জানার দরকার নাই। তুমি বলো পার্সেন্টেজ কত? 260% ঠিকই বলেছে যে দাদা। 260% পার মান্থ। আচ্ছা বাপন দা, এবার আপনি বলুন 12 মাস যদি আপনি ট্রেড করেন, 12 মাসে তো 260% বেরোবে না, একটু কম হতে পারে। তাহলে আপনার এক বছরে 10,00,000 টাকায় কত রিটার্ন বেরোবে? জাস্ট একটা, আপনি যেহেতু এক্সপেরিয়েন্সের বেসে বলুন। 26,000 ইন্টু 12 3 লাখ সামথিং। ইন্টু 12 করবো না, ইন্টু 12 করলে অনেক বেশি হয়ে যাবে। 3 লাখ টাকা। আমি তো বড় টার্গেট, আমার তো অনেক বড় বড় টার্গেট আছে, আমি তো একটু পাগলা টাইপের লোক তো জন্য। আমার তো 1.5 লাখ টাকার টার্গেট আছে। ওগুলো আমরা আলাদা করে কথা বলবো। হ্যাঁ, এখানে জাস্ট বাচ্চা ছেলেরা খালি এক কথা আমাকে রোজ বলে, আমার ক্যাপিটাল কম, আমার ক্যাপিটাল কম, ওই জন্য আমি পারি না। যেন ক্যাপিটাল না মেন আমার পার্সোনাল যেটা প্রবলেম হচ্ছে, নিজের লসকে কন্ট্রোল করতে হবে। হ্যাঁ, সেটা লসের জন্যই লস হয়, নাহলে আমার এইটা ধরুন। আচ্ছা, হ্যাঁ আমি দেখুন আপনি যে বলেছিলেন তার মধ্যে আমি একটু নিজের 3 লাখ টাকা প্রফিট এক বছরে, 10,000 টাকা পার্সেন্টেজ বলো নির্মল। 10,000 টাকায় নাকি দাদা? হ্যাঁ, ওনার ক্যাপিটাল উনি বাড়ান না। তুমি কি ভাবছো 26,000 টাকা হলে উনি আবার যোগ করে দেবেন? না, ওটা বাপন দা, এটা তুমি চেনো বাপন দাকে? 3,000% না। কত? প্রফিটের টাকা সঙ্গে সঙ্গে উইথড্রল করে নি, আমি রাখি না। হ্যাঁ, প্রফিটের টাকা সাথে সাথে তুলে নেবে। কি শুনছো? 26,000 টাকা 10,000 সাথে যোগ করে দেবে? না না, ক্যাপিটাল ওটাই ফিক্সড। বলো পার্সেন্টেজ কত হলো? 3,000% দাদা। 3,000%। দিতে পারবে তোমার? বাড়াবাড়ি হচ্ছে। এই ইয়ারলি 3,000%। কি বলবো দাদা পার্সেন্টেজ? না পারবে না। আচ্ছা, এবার বাপনদা পার্সেন্টেজ আর পারবে। এবার আমি নামছি। এবার বাপনদা শুনুন ভালো করে মন দিয়ে। যার বাড়িতে একটু পড়াশোনা করছে একটু মাইকটা মিউট করে দিন, আবার পরে চালাবেন। এবার বাপনদাকে যেটা বলছি, এই যে প্রত্যেকদিন যে অপশনের লেভেল দেওয়া হয়, লেভেল গুলো আপনি কতদিন থেকে D2 ফলো করছেন? তার আগে এলোমেলো ভাবে ফলো করতেন? শুধু এই প্রশ্নের উত্তর দিন। আগে তো এমনি আমি এলোমেলোই করতাম, ঠিক আছে। এবার লাস্ট আপনি যখন এই যে ডিসেম্বর থেকে যেটা দিয়েছেন, হ্যাঁ, স্টেপ বাই স্টেপ ফলো করছেন, মানে যেটাকে বলে অক্ষর অক্ষরে ফলো করা। এই যে লেভেল মানে অপশনাল লেভেল যদি দিয়ে দেয় আগের দিন রাত্রে 70-এর ওপর, এই এত ব্রেকআউটটা তো খুব রিসেন্ট অ্যাড করা হয়েছে, 2 সপ্তাহ থেকে এরকম হবে, হয়তো 2-3 সপ্তাহ ম্যাক্সিমাম। হ্যাঁ, না ডিসেম্বর থেকে আমি আপনার এই যে নতুন সিস্টেমটা পাওয়ার পর থেকে আমি অ্যাকচুয়ালি আমি তো নিজে আমার যেটা ভুল হয়েছিল কি, আমি অনেক ক্ষেত্রে নিজে এক্সট্রা পাকাপোনা করেছিলাম এবং লস অনেক বেশি হোল্ড করেছিলাম, মানে করে এবার সেক্ষেত্রে অনেক ধরনের ভুল হয়ে গিয়েছিল, সেই কারণে অনেক প্রফিট চলে গিয়েছিল, মানে
করেছিলাম, আবার চলে যাচ্ছিল, এই করে অনেক প্রবলেম হয়েছিল। হুম এবার আমার প্রবলেমটা কি, আমি প্রথমে একটু ধরুন একটু 20,000 25,000 30,000 টাকা ক্যাপিটাল নিয়ে করেছিলাম ট্রেড। এবার হুম কি হতো, যখন প্রফিট হতো, যখন প্রফিট ঢোকা হতো, একে দেখতাম যে প্রফিটের টাকা ঢুকে যাচ্ছে, সেই কারণে আমি অ্যাকাউন্ট ভাগ করে অ্যাকাউন্টে 10,000 করে টাকা রেখে ওই ট্রেড করতাম আর প্রফিটের টাকা তুলে নিতাম। হুম এতে দেখলাম কি, আমার কোনো সময় আর মনের মধ্যে ইগো এলো যে আমি হুম 3 লট 4 লট নিয়ে নেবো, 5 লট হুম নিয়ে নেবো, আমি ইচ্ছা করলেও নিতে পারবো না, আমার কাছে ক্যাপিটাল নেই, আমি নিতে পারবো না। হুম এবার সেই কারণে আমি কম টাকায় করি ট্রেড। মানে আর বেশি ক্যাপিটাল থাকলে কি হয়, মানে কোনো একটা ভুল ট্রেড হয়ে গেল, যদি হুম ওখান থেকে না বেরি তখন মনে হবে একটা নিয়ে নিলাম। মার্কেটের আর সাথে যবে থেকে কুরুক্ষেত্র সিস্টেম যুদ্ধ। এসে গেছে, আর সিস্টেমেতে, হ্যাঁ বলুন। বলছি ইগো এসে গেলে মার্কেটের সাথে কুরুক্ষেত্র হয়ে যায়, যে আমি অ্যাভারেজ করব, হাতে টাকা থাকলে হয় না, হ্যাঁ অ্যাভারেজ হ্যাঁ করব। হ্যাঁ, বাহ। এবার একটা কথা এবার এই বলুন, ভুলগুলো আস্তে আস্তে কমেছে। কিছু ভুল যে করি না নয়, ভুল তো কিছু করিও, ইগো মানুষ তো বলতে এখনো হবে। যে আসে না নয়, আসে মাঝে মাঝে। হ্যাঁ হ্যাঁ, এবার ইগো আসে। এবার ইগো আসলে নিজেকে মানে নিজেকে কন্ট্রোল করতে আমি পারি না বলে আমি ওই জন্য ক্যাপিটালটাকে সাইড করে দিয়েছি। এটা আমি ভালো, হাজার আমার চেষ্টা ইচ্ছা থাকলেও আমি করতে পারবো না। গুড গুড, এটা ভালো প্ল্যান। এবার বলুন, আপনার আগে আর 10,000 এবার আমার টাকায় যা এবার আমার হচ্ছে আমার, পার্সেন্টেজ হ্যাঁ বেরোতো, বলুন। আগে 10,000 টাকায় যা পার্সেন্টেজ বেরোতো, ডিসেম্বর থেকে যে আপনি নিজেকে কন্ট্রোল করেছেন এবং হ্যাঁ ডিটো সবকিছু ফলো করছেন, লেভেল মেনে কাজ করছেন, ইন্ডিকেটরকে যেমন দেখাচ্ছে সেরকম করছেন, তার বাইরে করছেন না, এই যে ডিসিপ্লিনটা আনার ফলে আপনার প্রফিটের পার্সেন্টেজ কতটা বেড়েছে, কমেছে, কি হয়েছে? আমি যেমন আগের মাসে ওই আপনাকে যে বলেছিলাম, যেটা যেমন যেমন 18টা ট্রেড করেছিলাম, তার মধ্যে 6টা আমার রং ট্রেড ছিল, হ্যাঁ 12টা গুড ট্রেড ছিল। 6টা রং ট্রেডের মধ্যে দুটো তিনটে আমি ফলো আপ করিনি, মানে ইগোটা ছিল, ইগোর মধ্যে অ্যাড ছিল। মানে একটা লস হচ্ছিল, লস কাটিনি, তারপরের দিন হোল্ড করেছিলাম এবং হ্যাঁ সেটা লস হয়ে গিয়েছিল। এবার ওই যদি লস গুলো মানে ওই লস গুলো যদি না হতো, আমার ধরুন 10,000 টাকা 48,000 হয়েছিল। আচ্ছা, সেইটা কমে 48,000 টাকা থেকে আমার কমে, হ্যাঁ, আমার লস মানে 48,000 টাকা প্রফিট হয়েছিল, সেখান থেকে আমি লস করেছি ধরুন ওই 18,000 টাকা মতো লস করেছি। ওই জন্য এবার আপনাকে বলুন বলুন যে 26,000 টাকা শান্তি, ওই এই মাসে, 26 জানুয়ারি প্লাস আছে। মাসে হ্যালো। আজকে 10 তারিখ হলো, যে কদিন করেছেন, হ্যাঁ, জানুয়ারি মাসে হ্যাঁ, মানে পারফরমেন্স কেমন যাচ্ছে? জানুয়ারি মাসে দুদিন তো আমার একটুখানি করা হয়নি, একটু অসুবিধা হয়ে গেছিল, মানে আমি চেক হ্যাঁ, যে করতে কদিন পারিনি। করেছেন। এখনো পর্যন্ত, তো প্রফিটেবল আছি। এখন লস কিছু একদিন লস হয়েছিল একটু, ওখান থেকে কেটে বেরিয়ে এসেছিলাম, মানে ওটা একটুখানি আগে নিয়ে নিয়েছিলাম আপনার সিস্টেম একটু। ইগো তো মাঝে 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 আসে, যে ইগো আসে না নয়, বলবো না ইগো আসে না। একটু একদিন দুদিন প্রফিট হয়ে গেলে মনে হয় একটু নিয়ে দেখি, এই করে সব ভাবি। ওই ওখান থেকে একটু একটু আস্তে আস্তে সরে যাচ্ছি, মানে যেদিন একটুখানি এ হচ্ছে, হ্যাঁ, মানে নিজেকে কন্ট্রোল আরো অনেক করতে হবে, এখনো মানে ফুল কন্ট্রোল হয়নি, আসেনি। এবার কাজে কথা এবার বললে বলুন তো যে হবে না। ডিসেম্বরে কিন্তু সিস্টেম ধরে আপনার চললে আমি যে গ্রাফ চার্ট ছিল, পারফরমেন্সের যে গ্রাফ চার্ট, হ্যাঁ, পয়সার দিকে বলছি না, মানে একটা হ্যাঁ ট্রেড করে হ্যাঁ আমি হ্যাপি ফিল হলাম, কনফিডেন্টলি করলাম, এই যে ফিলিংটা, ডিসেম্বরের পারফরমেন্সের থেকে জানুয়ারির হ্যাঁ হ্যাঁ, পারফরমেন্স কি আপনার মানসিক ভাবে মনে হচ্ছে বেটার হচ্ছে? অনেক বেটার, অনেক বেটার, দুটো জিনিস হয়, অনেক বেটার, কারণ প্রফিট মানে করলাম এখন মানে আরো যেন, হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমি প্রফিটটা আপনি ভয় বাদ দিন, আমি পাই। ট্রেডের ক্ষেত্রে বলছি। হ্যাঁ এখন যেটা লাস্ট, মানে এখন ধরুন আমি কদিন ছুটিতে ছিলাম, ঠিক আছে, মানে আমি হ্যাঁ ছুটিতে আছি। আমি তো হ্যাঁ অ্যাকচুয়াল অফিসে থাকি, সবসময় তো পার্টিকুলার হ্যাঁ 100% কনসেন্ট্রেশন দিয়ে করতে পারা যায় না। এখন কদিন হুম, আমি বাড়িতে ছিলাম, এই সোমবার থেকে ধরুন আমি বাড়িতেই আছি। এবার হুম, কিছু কিছু কাজের জন্য বেরিয়ে সোমবার থেকে আমি ফলো আপ করেছি। মানে আমি যদি বাড়িতে থাকি আর যদি মানে আমার তো মনে হয় না কোনো ট্রেডই ভুল হবে। মানে সোমবার থেকে শনিবার শুক্রবারের মধ্যে একটা ট্রেডও ভুল হবার কথা নয়, যদি হুম, মানে প্রপার মেনটেন করে চলা যায়।
মানে কিচ্ছু ভুল হবে না, কিচ্ছু না। আর এমনি 3-4 টাকা কামানো, ও এমনি নর্মাল চোখে বাচ্চা ছেলেও কামিয়ে ফেলবে। এর মধ্যে কোনো প্রতিভা লাগবে না, কিছু কারো কোনো প্রতিভা বা ট্যালেন্টের কোনো দরকার নেই। কিন্তু সিস্টেম দেখো, সেটা কাজ করো, ফলো 4,000 করতে টাকা হবে। পার ডে, কোনো অসুবিধা নেই। Good. হ্যাঁ হ্যাঁ, এবার এবার তিন চারটে আপনি যে পয়েন্ট সেটআপটা বলুন, দিয়েছেন, মানে আমি যেটা আপনাকে বললাম ওইভাবে। নেগেটিভ পয়েন্ট বলুন তিন চারটে, যেগুলো সেটআপে আপনার অসুবিধা হচ্ছে। তিন চারটে নেগেটিভ সেটআপটা হচ্ছে, সেটআপ অসুবিধা হচ্ছে মানে আমার, হ্যাঁ সেটআপটা যেমন ওই ওই যেমন মুরলি যে সেটআপটা আছে, হুম ওটা একটু পরে দেয়। হুম মানে অনেক কিছু, ওই ওই যে মুরলি এইটা, এই যেটা আছে, ওই সেটআপটা অনেকটা কাজ হয়ে যাওয়ার পরে সেটআপটা আসে। হুম, হ্যালো। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এটা একটা পয়েন্ট হলো। আর হ্যাঁ, ওইটা একটা পয়েন্ট আছে। হুম আর সেরকম ভাবে পারফরমেন্স খুব একটা বেশি কিছু নেই, কারণ আমি তো মেন ওই আপনাকে বললাম না, আমি ত্রিনয়নটা দেখি, দেখে এবার আপনার তো একটা সেটআপ যেটা আপনি যেটা দিয়েছেন সেটা সবচেয়ে ভালো, আপনি যেটা দেন সেটা ধরে কাজ করলে সবই হয়ে যাবে ঠিকঠাক। এবার হুম। আমাদের মধ্যে একটু মানে অনেক সঙ্গে ট্রেড নিতে পারছি না, মানে এই জিনিসটা থাকে তো, ট্রেড করতে হবে, ট্রেড করব। এবার সেই ক্ষেত্রে একটুখানি ওই নিজের এক্সট্রা পাকাপোনার জন্য লস ফস হয়ে যায় মাঝে মাঝে। নতুন জিনিস অ্যাডের সেটা আর মধ্যে এমনি নর্মাল ভাবে কোনো কিছু প্রবলেম স্যার আমি পাচ্ছি না। নতুন জিনিস অ্যাডের মধ্যে যেটা করা হয়েছে, টাইম প্রাইস ক্যান্ডেল এবং তার লেভেল পুরো জানুয়ারি মাসের শিডিউল দিয়ে দেওয়া হয়েছে। হুম। এবং এই যে শিডিউল যেগুলো দিয়ে দেওয়া হয়েছে, এইগুলো ফাঁকা টাইমে এই 5 মিনিটের ক্যান্ডেল গুলোতে লাইন ড্র করে করে মার্কেটে দেখুন যে মার্কেট কেমন গেছে। এগুলো শুধু নিফটির ওপরেই, হ্যাঁ, নিফটি স্পটের ওপরে লাইন ড্র করে করে দেখুন যে এই ক্যান্ডেলের লেভেল ব্রেক করার পর মার্কেট উপরে কতটা গেছে, নিচে কতটা গেছে, তাহলে বুঝতে পারবেন। আগের দিন যেমন 9:45-এর ক্যান্ডেল ভাঙার পর, হ্যাঁ, মার্কেট নিচে ফল হয়েছিল, এবং 9:45-এর ক্যান্ডেলে যে হাই লো তৈরি করেছিল আপসাইডে, কিন্তু সেভাবে মুভমেন্ট হয়নি, ওর মাঝখানে মুভমেন্ট হয়েছিল। এবং ডাউন সাইডে যেহেতু ভাঙলো, তারপরে ঝরঝর 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 করে ঝরে পড়ছিল। এবার যেটা অনুপ দারও আগের দিন ফিলিং হচ্ছিল, এই জন্য আমাকে কেউ যদি মেসেজ করে আমি সাথে সাথে ফোন করি, কারণ এই মনের মধ্যে যে এই ছোলার মতো এই যে একটা চারা গাছ জন্মায়, এগুলোকে অঙ্কুরে বিনাশ করা দরকার, না হলে পরবর্তীতে আবার কখনো কখনো গাছ তৈরি করবে। হ্যাঁ, যেমন অনুপদার মনে হচ্ছিল, উফ, কলগুলো কি সস্তা, এই সময় যদি উপরে 50 পয়েন্টের মুভমেন্ট দেয়, আমি তো ওখান থেকে 15 পয়েন্ট আরামসে নিয়ে নেব। হ্যাঁ, তো এই জিনিসগুলো কখনোই করা উচিত নয়, কারণ তাতে যদি একদিন ট্রেড না হয়, একবেলা না হয়, আমি যদি দুটো কম ট্রেড করি তবু ভালো। হুম। তো এগুলো হচ্ছে আগুন নিয়ে খেলা। তা আগুন নিয়ে খেলা করার দরকার নেই, যেখানে আমি দেখছি যে পুরো সেটআপ নেগেটিভ, পুরো সেটআপ, সিঙ্গেল জায়গায় কোনো পজিটিভনেস নেই। মার্কেট কি করতে পারে? মার্কেট খুব বেশি হলে একটু উপরে যাবে, আবার নিচেই আসবে। আমাকে ধরতে হবে এই ওপরে গিয়ে যখন নিচে আসবে, ওই জায়গাগুলো আমার কাছে যা সেটআপ আছে সেখানে সিগন্যাল দেবে, বাস আমি ধরবো, এইটুকু তো কাজ। হুম। তো মার্কেটে দুটো ভাবে কাজ হয়, আগেও বহুবার বলেছি। মার্কেটে যখন মার্কেট নিচে পড়ে কন্টিনিউ, তখন কি বলে এটাকে? সেল অন রাইস। মানে মার্কেট যখন ওপর থেকে নিচে আসবে তখন সেল করতে হবে। আর যদি কেনার দরকার হয় সেটাকে কি বলে? বাই অন ডিপস। অপশনের ক্ষেত্রে মার্কেট নিচে এসে সাপোর্ট নিয়ে উপরে উঠবে, তখন বাই করতে হবে, বাই অন ডিপস। তো এই তো হচ্ছে সেটআপ, বোঝা গেছে? সেল অন রাইস, বাই অন ডিপস। উপরে কোনো রেজিস্ট্যান্সে গিয়ে ধাক্কা মারলো, বা রেজিস্ট্যান্সটা ভেঙে একটু উপরে গেল, আবার নিচে এলো, বাস নিচে চলে আসবে। নিচে এসে অপশন কোনো সাপোর্টে টাচ করলো, আবার উপরে চলে এলো। তাহলে অপশন সাপোর্টে আর স্পট দেখতে হবে উপরে গিয়ে কোথায় টাচ করে নিচে আসছে, এই তো ব্যাপার। এইটা লাইভ মার্কেটে টেস্ট করে দেখবেন। আচ্ছা,
আগের দিন বাপন দা এই 144 ফলো করেছিলেন? না বললাম তো স্যার, আমার করা হয়নি খেলা আগে থেকে, হ্যাঁ ফলো করিনি এইটা। 144 এবার থেকে আপডেট তো দিয়ে দিচ্ছি, আর ফলো করার দরকার নেই, এখানে পেয়ে যাবেন, লাইন ড্র করে দেবে ব্যাস। 144 কেন, ওই 9 এর বলে? না 144 কেন বলবো বলেছিলাম না, হ্যাঁ আজকে বলে দেবো না অন্যদিন বলবো? অন্যদিন বলুন। না আজকেও বলে দিতে পারি, এমন কিছু মানে ব্যাপার নেই, একটু টাইম লাগবে। আচ্ছা, প্রথম কথা 144 এর চিন্তা ভাবনা মাথায় এলো কেন, তার কারণ হচ্ছে বাপনদাকে প্রশ্ন করলে বাপনদা ভালো জানবে। বাপনদা প্রত্যেক মাসে কোথায় যান? প্রত্যেক বছরে মাসে আচ্ছা মাসে না বছরে যান, না বছরে একবার করে কোথায় যান? বেনারস যান না? মন্দিরে যাই একবার, বেনারস যাই। হ্যাঁ বেনারসে কার কাছে যান? মহাদেব। বেনারসে এর কাছে যাই, শিবের কাছে যাই, মহাদেব, মহাদেব তাই তো? শিব। তো কাল চক্র, হ্যাঁ। ঠিক আছে, এই যে কাল মানে কি? টাইম। কাল মানে টাইম, চক্র মানে তো হুইল, চাকা। অর্থাৎ আমাদের পৃথিবীতে, পৃথিবী কেন বলছি, কারণ আমরা পৃথিবীতে থাকি তাই। এখানে যা ঘটছে অলরেডি সব কিন্তু অলরেডি ঘটে গেছে। এটা শুনতে আশ্চর্য লাগবে, এটা একটা খুব আশ্চর্য জিনিস। যা ঘটছে, সোমবার মার্কেটে কোন স্টক উঠবে নামবে কি হবে অলরেডি ঘটে গেছে। আমরা যেটা দেখছি সেটা হচ্ছে সিনেমার পর্দায় যে সিনেমা হয়, সিনেমাটা কি করা, শুটিং করা থাকে, একটা ক্যাসেটে থাকে, আমরা শুধু পর্দায় তার ডিসপ্লেটা দেখি। অলরেডি সিনেমায় কি হবে, নায়ক কি করবে, নায়িকা কি করবে, ভিলেন কি করবে, সবই কিন্তু শুটিং কমপ্লিট। তো আমাদের লাইফে আমরা যা দেখছি অলরেডি সেগুলো ঘটে গেছে। এই বিষয়গুলো নিয়ে এই জন্য কথা আমি কম বলি, কারণ মার্কেট হারিয়ে যাবে। এই এখন ভেতরে ঢুকে গেলাম, এখন এই প্রচুর ভেতরে চলে যাবে। এবার যাদের ইন্টারেস্ট আছে তাদের ভালো লাগবে, আর যাদের ইন্টারেস্ট নেই তাদের আবার বিরক্তি লাগবে। তো বিষয়টা এরকম, বিষয়টা এরকম, আমাদের লাইফে যা ঘটছে, চারপাশে যা ঘটছে, আমরা এখন দেখছি সেটাকে আমরা বর্তমান বলি, আর যেটা দু একদিন পর দেখবো সেটাকে আমরা ভবিষ্যৎ বলি, আর যেটা হয়ে গেছে সেটাকে অতীত বলি। কালের কাছে সবকিছুই অতীত, কাল সব জানে। এর প্রশ্ন হচ্ছে কালকে, আমি আসছি একটা একটা করে। কাল সব জানে। রামায়ণের কাহিনী, মহাভারতের কাহিনী একবারই হয়নি, যুগে যুগে হয়েছে, হয়ে চলেছে, স্টিল নাও, এখনো পর্যন্ত হয়ে চলেছে। প্রতিটা জিনিস অলরেডি হয়ে রিপিট হচ্ছে, রিপিট হচ্ছে, রিপিট হচ্ছে। এ কি সেই সেই ওই সিনেমাটা সেই টাইম টাইম ট্রাভেলিং ওই রকম ব্যাপার নাকি? টাইম ট্রাভেল যে বিষয়টা, সেটা অলরেডি ভবিষ্যতে হয়তো 2050-এ খুব ইজি হয়ে যাবে, সম্ভব হয়ে যাবে। এখন জিনিসটা মানে আদি ভৌতিক স্তরে রয়েছে, কিন্তু টাইম ট্রাভেল মেশিন মানুষের হাতে আসবে, এবং অলরেডি ফিউচার থেকে প্রচুর লোক টাইম ট্রাভেল করে আমাদের এই যুগে এসে আবার ফিরে গেছে, এবং তারাই আজ থেকে অনেক বছর আগে, মানে আমাদের এই যুগের সব থেকে বড় একটা ঐতিহাসিক ঘটনা হচ্ছে করোনা, যেখানে সারা বিশ্ব স্তব্ধ হয়ে গেছিল। করোনার এই কাহিনীটা ঘটা অনেক বছর আগে অনেক টাইম ট্রাভেলার, অনেক নয় কয়েকজন, কারণ ওদেরকে ধরা তো খুব ইজি নয়,
ধরা পড়েছিল এবং তারা সেই সময় জানিয়ে গেছিল যে ভবিষ্যতে পৃথিবীতে এরকম কিছু কিছু হিন্টস দিয়ে গেছিল জিনিস আসবে। এটা তো একটা পর্যায়ে গেল। এবার আমরা মেন টপিক থেকে সরে যাচ্ছি, না আমাদের মার্কেট থেকে সরে যাব। এখানে কাল হচ্ছে ঈশ্বর, ব্রহ্ম, স্বয়ং ব্রহ্ম। ঈশ্বর কে? ঈশ্বর আপনি বলতে পারেন মহাদেব, ঈশ্বর আপনি বলতে পারেন বিষ্ণুকে, ব্রহ্মা নয় কিন্তু। ঈশ্বরের দুটোই স্বরূপ, একটা হচ্ছে বিষ্ণু আর হচ্ছে শিব, ব্রহ্মা নয়। এবার শিবের একটা রূপ আছে, কাল ভৈরব রূপ। বাপন জানেন তো কাল ভৈরব? হ্যাঁ জানি। কাল ভৈরবটা কি বলুন তো? কালভৈরব হচ্ছে শিবের একটা রুদ্র রূপ, হচ্ছে কালভৈরব। মানে শিবের একটা রুদ্র রূপ। সতী যখন হয়ে গিয়েছিল তখন, মানে সতী যখন মারা গিয়েছিল তখন ওই শিব তার জটা থেকে বের করে কালভৈরবের করেছিল। এবার শিবকেও আমরা বেশিরভাগ ক্ষেত্রে কালের প্রতীক হিসাবে ধরি। কাল মানে হচ্ছে টাইম, অর্থাৎ এই পৃথিবীতে যা যা ঘটছে এবং ঘটবে এবং অতীতে হয়ে গেছে, ভবিষ্যতে হবে, সবই এই কালের গহ্বরে লিপিবদ্ধ রয়েছে। নতুনত্ব কিছু হবে না, যা লেখা আছে তাই হবে। আমাদের কাছে নতুনত্ব কারণ আমরা জানি না। কোন একটা বইয়ের প্রতিটা পাতায় কি লেখা আছে আমরা যদি পড়ে নিই, তাহলে আমাদের কাছে নতুনত্ব থাকবে না। যেহেতু আমরা পড়তে পারি না, ইন দ্য সেন্স আমরা ওই বইটা পর্যন্ত পৌঁছাতে পারি না, সেই জন্য আমাদের কাছে প্রতিটা দিন, প্রতিটা ক্ষণ সবকিছুই নতুন, নিউ। কালের কাছে কোনো কিছু নিউ নয়, কাল সব জানে।